শরীরটা আর চলছিল না, ভিড়ের চাপে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু মনটা বলছিল আর একটু পৌঁছে যা, মা অপেক্ষা করছেন। কখনো ভেবেছো জীবনের কিছু মুহূর্ত এমন হয় যেখানে তুমি বুঝতেই পারো না তুমি জায়গাটাকে খুঁজে পেয়েছো নাকি জায়গাটা তোমাকে ডেকে নিয়েছে? আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে হাজার মানুষ, শত গল্প, ঢাকের তালে ভেসে যাচ্ছে আবির, ধূপের গন্ধে মিশে আছে বিশ্বাস। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমি এখানে কেন? মা কামাখ্যা নিজে কি আমাকে টেনেছেন, নাকি এই যাত্রাই ছিল আমার ভাগ্যের লেখা? ঘরে বসে গেম খেলছিলাম, সব কিছু স্বাভাবিক। হঠাৎ ফোন এলো বন্ধুর। হ্যালো, চল যাবি? না রে ভাই, যাচ্ছি না আমি। এই না বলবি না, চল 8 মিনিট লাগবে। ঠিক আছে ভাই, যাব। এখন ফোনটা রাখ, আমি একটু গেম খেলছি, ডিস্টার্ব করিস না। এই ছোট্ট হ্যাঁ শব্দটাই একটা বড় গল্পের দরজা খুলে দিল। সকালে 6টার সময় উঠলাম, বাড়ি থেকে বের হলাম দুপুর 12টায়। বন্ধু বাইক নিয়ে এলো, 3 জন মিলে এক বাইকে, গন্তব্য বাস স্ট্যান্ড। পরিকল্পনা কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত উৎসাহ ছিল মনে। মান সে বলো তুম মান রহো না। বাসে উঠে প্রথমে দাঁড়িয়ে থাকতে হলো, তারপর ধীরে ধীরে বসার জায়গা পেলাম। আরে টুট হি জানে দো। কোচবিহারে নেমে পড়েছি, এখন এখান থেকে একটু শপিং করবো, বাস তারপরে এখান থেকে নিউ কোচবিহার যাবো, তারপরে এখান থেকে ট্রেন ধরবো একদম গুয়াহাটির জন্য। এই সামান্য জার্নিতেই মনে হচ্ছিল এই তো শুরু হচ্ছে একটা নতুন অধ্যায়। একদিকে মালও নতুন, আরেকদিকে বারবার ওয়েদার চাপ ডাউন করতেছে, কি বাজার দাম হবে কোনটা? যখন মাটি হুটটা গরম হবে তখন বলে যে একটু বলো না ট্রায়াল করতে এসে আমরা এখানে আধা ঘন্টা কাটিয়ে দিলাম। তারপরে কখন ট্রেনে চড়বো, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, সব একদম উলট পালট হয়ে গেছে। এখানে দুজনে মিলে মজা করছি, একটা খুলছি একটা পড়ছি, একটা খুলছি একটা পড়ছি। আমার লুকটা দেখো জাস্ট, লুকটা ঠিক আছে তো? বাট কি সমস্যা আপনার একটু বলেন। এইদিকে জামাটা খুললে কি হবে মনে হচ্ছে? কিছু শপিং করলাম, তারপর নিউ কোচবিহার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ভাড়া 30 টাকা করে। প্রেম কি মছলি হুঁ, প্রেম মে রহুঁগি, তেরে পানি কে বিন না জিউঁগি, পাস বুলা লো জো চাহে করা লো। এই স্টেশনে গিয়ে বুঝলাম আমাদের ট্রেন মিস হয়ে গেছে, একটা দুটো, তারপর তৃতীয় ট্রেনও লেট। কি বলবো কিছু বুঝতে পারছি না এখন, মানে ট্রেন বলছে 6:30টার দিকে, আবার এখন খিদাও লেগে গেছে, এখন কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, একদম পুরো সব উলট পালট হয়ে গেছে। হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে, ওর মাটন, আমার একদম নিরামিষ, কারণ আমি খাই না মাটন। প্রায় 4 ঘন্টা আমরা স্টেশনেই কাটালাম, ফটো তোলা, ভিডিও, গল্প, লিফট ও ওঠানামা। এই স্টেশনটাই হয়ে উঠলো এক অ্যাডভেঞ্চারের শুরু। আর যাই বলো, জার্নিটাতে মজা হচ্ছে প্রচুর, আর ভয়ানক বড়া পাও। প্রায় 6:35, যাই হোক এখন লিফটটা চলে আসছে, এখন এই লিফটে আবার যাবো। এটা এখানে আছে 8টা 9টা 14, ওটা 45 আসবে, তার মানে এটা আগে ছাড়বে, হতে পারে। যাই হোক ট্রেন চলে আসছে, এখন আমরা চড়বো। ট্রেন
থামে না কেন, এত টাইম লাগে কেন, কি ব্যাপার স্যাপার? আমাদের এইভাবে যেতে হবে, আর কোনো উপায় নাই। ওয়েটিং টিকিট, জেনারেল কোচ, সিট নেই, দাঁড়িয়ে এবার রাস্তার মাঝে বসে। আমরা 6 ঘন্টা 286 কিলোমিটার, এমন একটা ভ্রমণ যেখানে পরিশ্রম ছিল কিন্তু অভিজ্ঞতাও ছিল অসাধারণ। যাই হোক, আজকে প্রচুর অ্যাডভেঞ্চার করলাম, মানে রোম্যান্স দিয়ে ভর্তি আজকের দিনটা পুরো। এমনিতে অনেক মজা হলো, বাট কষ্টটাও অনেক হচ্ছে। না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরকমই কথাই আছে। কষ্ট হয়েছে কিন্তু কষ্টটাকে আমরা এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত। হ্যাঁ, আমাদের এসে কথা বলছে থেকে এরকম না যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে, মানে অসুবিধা মানে প্রচুর অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা এনজয় করতে চলেছি, যেন আমাদের মনে হয় না যে আমাদের অসুবিধা হচ্ছে। মানে আমরা অসুবিধা মনে করছি না, এই কারণেই যে আমরা অনেকটাই এনজয় করে যাচ্ছি, খুবই এনজয় আছি, মজাতে আছি। মানে কালকে থেকে আমাদের সঙ্গে যা হচ্ছে সব একদম আনএক্সপেক্টেড, কোনো কিছু প্ল্যান ছিল না, একদম হুটহাট হয়ে গেছে সব। প্ল্যানের মানে আমাকে ফোন করেছিল যে যাওয়া লাগবে, আমি প্রথমে মানে রাজি হইনি, কিন্তু এমনভাবে বললো আমি আর রাজি না হয়ে থাকতেই পারলাম না। আমি বললাম চল, টিকিট পাওয়া যাচ্ছিল না, টিকিট ক্যান্সেল হয়ে গেছে, ওয়েটিংয়ে একটা ছিল ওইটাও ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখন জেনারেলে চলে এই ভিড়ের মধ্যে যে আমরা জার্নিটা পূরণ করছি। রাত 2:10, কামাখ্যা স্টেশন। আমাকে দেখি অলরেডি আমরা 24 তারিখে প্ল্যান করেছি, তারপরে 25 তারিখে গাড়িতে চলেছি, আজকে 26 তারিখ, মানে রাত প্রায় এখন বাজে 2:09। মানে বলা চলে আজকে রাত শেষের দিকে, আর একটু পরে লাইন দিতে হবে মনে হয় আমাদের, মানে রাস্তা দিয়ে। হ্যাঁ, মানে রাস্তা দিয়ে যেতেই মানে আমাদের এখানে যেতে কাজ হয়ে যাবে। যাই হোক, গাড়িতে তো ঘুম পাড়াই মানে অসম্ভব, ঘুম তো পারতেই পারলাম না, ঘুম তো হবে না মনে হয় আজকে আর, মানে আজকে ঘুম সম্ভব, সারাদিন যে কিভাবে কাটে, রাতে আবার ঘুম হবে, আজকে আর হবে না। একদম ঠিক বলেছে, কালকে রাত্রে একদম ঘুম হবে, কারণ এখন তো সময় নেই, প্রায় এখন বাজে 2টা, আর মাত্র 3 ঘন্টা সময়, মানে এই 3 ঘন্টা সময় কিভাবে ঘুমাবো? তার থেকে ভালো লাইন দিলে আমরা তাড়াতাড়ি মন্দিরটাকে ভিজিট করতে পারবো। তো আমরা যেহেতু এখনো যাইনি, তা কনফার্ম বলতে পারবো না যে কিরকম ভিড় বা কিরকম পরিস্থিতি আছে এখন। মানে কামাখ্যাতে পুরো মেলা চলছে, তার জন্য হয়তো এত ভিড়। এখন 2টার সময় এত ভিড়, দেখো, মানে মনে হচ্ছে না যে এখন রাত 2টো বাজে। সরি, রাত বলা চলে না, আর কিছুক্ষণ পরেই যেহেতু সকাল হবে। আমি বলছি আগে আসবে ওখানে, কালকে থেকে আসলে আজকে দর্শনটা কালকে সারাদিন ছিল, ওটার পরে মন্দির খুলবে। আচ্ছা, তারপর আমি একজ্যাক্ট জানি না, যদিও 4টা হোক 6টা হোক, তারপর থেকে মানে পুরোহিতরাই করে পান্ডারাই করে দর্শন শুরু করবে। 2:57 ছিল মনে হয়, 57 করে আমার ছেড়ে দিবি, তারপর থেকে মন্দিরের দর্শন শুরু হবে। তারপরে এটা অফিসিয়ালি টাইম কোথায় রাখছে আমি একজ্যাক্ট জানি না, পান্ডারা পূজা টুজা করে তারপরে পাবলিকের জন্য দর্শন শুরু হয়ে যাবে, ওইটাই মেন দর্শন। তার মানে আমাদের ঢুকতে কয়টা বাজতে পারে? একজ্যাক্ট আমিও জানি না, আমিও ফার্স্টে আমার উচিত, আমি আমাকে অনেকবার আসছি, আমি আসামের মানুষ। আমরা শুনলাম যে এই জায়গায় নাকি আমি কোকরাঝারের বাসিন্দা, যা আমরা কামনা করবো তাই মানে পূরণ হবে। হ্যাঁ, মা কামাখ্যা মানে একটা যত তীর্থ করে মানুষ, যত সাধু আছে, যত সন্ন্যাসী আছে, মা কামাখ্যার দর্শন না করলে বলে এটা পুণ্য হয় না। আমরা নিচে আসি, নিচে দর্শন করবো, আসছি দর্শন করা, আর এখানে পাড়া দেওয়া মানে তোমার ভক্তি হয়ে গেছে। চা খেতে গিয়ে জানতে পারলাম 15 কিমি হেঁটে যেতে হবে। একটা অটো পেলাম, 6 কিমি গিয়ে নামালো। আর সেখান থেকে শুরু হলো আসল ভিড়, আসল কষ্ট, গরম, ঠেলা, মানুষ, ক্লান্তি। আমাদের সঙ্গে এখন একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে এটিএমে ক্যাশ উইথড্র করেছে 500, কিন্তু
টাকা বের হয়নি। রাস্তাতেই ড্রেস চেঞ্জ, এই শার্ট পরছে এখন, মানে লাইনের সামনে গেলাম, তাও লাভ হলো না। এখন বাজে 4টা, আর প্রায় সূর্য ওঠা ওঠা ভাব, মানে আলো হইতেছে, আকাশ পরিষ্কার হয়ে আসছে। আমাদের অবস্থা অনেকটাই খারাপ, পা পুরো ব্যথা করছে। এখন এখানে বসে আছি দুজনে এই রাস্তার পাশেই। कच्ची माटी तन की सोनी का मटका लेके অ্যাডভেঞ্চার করলাম, জীবনে সারা জীবন মনে থাকবে। এমন ভিড় মানে জানি না কিভাবে ছিলাম আজকে, মানে একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল পুরো একদম। এখন বাজে 5টার সময় একদম গেট খুলে দিয়েছে। এখন মন্দির মানে দর্শন করতেই হবে। আজকে দর্শন করবেই, সারাদিন চলে যায় প্রবলেমটাই। तूने डारा जो प्रीत का डोरा, मनवा बैरी रहाना ये मोरा। আমাদের এখান থেকে উঠতে হবে 5 কিলোমিটার, মানে অনেক দূর, অনেক সময় লাগবে, সেটা তো লাগাইরই কথা। तारा मोरा मोरी रस्सियों से छूटा अंधेरा। আমরা এখন অনেকটা হেঁটে চলে আসলাম, প্রায় 2 কিলোমিটার চলে আসলাম। মানে পুরা শরীর ক্লান্ত, আর পা চলছেই না, মনে হচ্ছে যে এখানেই পড়ে যাব। আমরা পৌঁছে গেছি, আর উপরে উঠলেই মন্দির দেখাই যাবে। সিঁড়িতে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে, দেখি কতটা উঠতে হয়। এর অবস্থা, আর উপরে উঠতে পারছে না, তাই দাঁড়িয়ে গেছে ছেলেটা ওইখানে, পুরো হাঁপিয়ে গেছে। অনেকটা উপরে উঠতে হয়, তো আরো অনেকটা উঠতে হবে। অর্ধেক উঠেছি মাত্র। 800 মিটারের মতো সিঁড়ি। বন্ধুর পা আর চলছিল না, কিন্তু আমি বললাম না কিছু। আমি জানতাম বললেই ভেঙে পড়বে, তাকে টেনে নিয়ে উঠলাম ধীরে ধীরে। মনে হচ্ছিল মা চাইলেই সব হয়। পুরো একদম হাঁপায় গেছি, জল খাই জল খাই। মনে হলো যে অর্ধেক রাস্তা, মানে অর্ধেক পথ আমরা অতিক্রম করে নিয়েছি, কিন্তু তা না, এখনো অনেকটা যেতে হবে আমাদের সিঁড়ি দিয়েই। সিঁড়িতে উঠতে 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 একদম জীবন শেষ। তার মধ্যে 2বার দাঁড়িয়েছি অলরেডি দোকানে। গেটে পৌঁছেও মায়ের দর্শন পেলাম না। ভিড়, ধাক্কা, শ্বাস নিতে কষ্ট। মনে হচ্ছিল হেরে গেলাম, কিন্তু মা তো সর্বত্র, দেখা না পেলেও অনুভব হয়। वो लोग बहुत खुशकिस्मत थे। এইমাত্র মন্দিরের মধ্যে ঢুকলাম, তো এখানে প্রচুর ভিড়। এখন দেখি কোন দিক দিয়ে গেট, কোন দিক দিয়ে ঢোকা যায়।
তারপর একটা বন্ধু ফোন করে বলল গেটের সামনে আয়। আমি ভেবেছিলাম হয়তো নিচে যেতে হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুনলাম ওদের রুম তো ওপরে। মাথাই নষ্ট হয়ে গেল, আবার সেই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। বন্ধুটাকে বোঝাতে বোঝাতে কষ্ট করে আবার উঠে এলাম। ওর অবস্থা খারাপ, তবু বললাম চল, কোনো ব্যাপার না, মা আছেন উপরে। অবশেষে প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমার দাদা এসে নিয়ে গেল রুমে। যেই বন্ধুকে ফোন করেছিলাম সেও আমার দাদার সঙ্গে থাকে। রুমে পৌঁছে গেলাম অবশেষে। এখন বাজে প্রায় 9:50 আর আমরা এখন আছি এই একটা রুম নিয়েছি বলতে আমারই একটা দাদা এখানে থাকে, তো ওই রুমে এখানে আমরা স্টে করব আজকে। অনেকটা সময় আমি ব্লগ করতে পারিনি কারণ আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একবার সিঁড়ি দিয়ে নিচে গেছি, আবার উপরে আসছি, আবার নিচে গেছি, আবার উপরে আসছি, এইভাবে দুবার হয়ে গেছে। তার জন্য আমাদের মানে অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। আমার যে ফ্রেন্ডটা ছিল হাঁটতে পারতেছিল না, এমন একটা অবস্থা। মন্দিরের পাশেই রুমটা। যাই হোক, ভালোই হয়েছে আমাদের আজকে, কিন্তু আমরা অনেক ক্লান্ত এবং মাথা ঘুরছিল আমাদের দুজনেরই। এখন ও তো রেস্ট নিচ্ছে বিছানায়। যাই হোক, আমিও ভাবছি যে আমি একটু রেস্ট নেব, এখন আর ব্লগ শ্যুট করবো না, তারপরে যখন আবার যাব তখন ব্লগ শ্যুট করব। অনেক কিছু মিস করলাম, কিন্তু একটা ঘুম জরুরি ছিল। ঘুম ভাঙলো বিকেল 3:30টায়। হোটেলের নিরামিষ ভাত খেলাম। তারপর আবার সিদ্ধান্ত নিলাম আমি যাব মন্দিরে। বন্ধুটি আর গেল না ভিড়ের ভয়ে। আমি একাই রওনা দিলাম। এখান দিয়ে অনেক অত্যন্ত ভিড় বর্তমান, তাও এখন একটু কম আছে সকালের তুলনায়। মন্দিরে পৌঁছে দেখলাম প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে মায়ের সেবায় মগ্ন। শুনলাম মন্দিরের মাথার মুকুটটা সোনার তৈরি। অবাক হয়ে তাকিয়ে রইলাম। সাধুরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, কেউ ধ্যান করছে, কেউ জপে মগ্ন। আমি যদিও ভীষণ ইন্ট্রোভার্ট, সাহস করে কারো কাছে কিছু জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল এখানেই যেন সব উত্তর লুকিয়ে আছে। মন্দিরের চারপাশে প্রদীপ জ্বলছে, ঢাকের বাজনায় রং আবিরে আনন্দ করছে সবাই। কেউ হাসছে, কেউ নাচছে, কেউ বা উল্লাসে মগ্ন হয়ে প্রক্রমা করছে মন্দিরটাকে ঘিরে। এই মুহূর্তটা যেন অন্য এক জগৎ। ওপর থেকে অনেক শট নিয়েছিলাম। मुझ पे भरोसा जरा। প্রতিটি প্রদীপ যেন শুধু আলো নয়, এটা ভক্তির প্রতীক। যেখানে হাজারো মানুষ একসাথে জ্বালাচ্ছে আশা আর প্রার্থনা। দূরে দেখলাম কেউ গঙ্গায় স্নান করছে, কেউ বা বসে শান্তি উপভোগ করছে। আমার মনও এক অন্যরকম আনন্দে ভরে উঠল। অনেকক্ষণ একা ঘোরার পরে এখন বাজে 6টা। তো 6টার সময় আমি এখন এইখানে দেখছি, অনেক কিছু দেখলাম।
একজন সাধু বসেছিলেন, ছবি তুলতে চাইলাম। তিনি হাসলেন, বললেন বসো। আমার অনেক প্রশ্নের উত্তর দিলেন। এমন একটা মানসিক শান্তি পেলাম যা সব ক্লান্তিকে ভুলিয়ে দিল। এখানে মা সর্বদাই সবসময় বসবাস করে। একার মতো ডাকতে পারলে, সেরকম অন্তর মন দিয়ে সাধারণ ভোজন করতে পারলে মা কাউকে নিরাশ করে না। এখানে আমি কি, তুমি কি, আমরা যতই আছি সব ওই মায়ের প্রিয় সন্তানের মধ্যে আছি। এই জন্য এই মা সকলকে বিশ্বের কোনার থেকে এখানে মেলা উপলক্ষে মা ডাকে হচ্ছে ব্যাপার। আর এখানকার যাত্রা কখনো নিষ্ফল হয় না। এখানকার যাত্রা কখনোই নিষ্ফল হয় না। তোমাকে মা ডেকেছে বলেই তুমি এখানে এসেছো, তোমাকে মা রেখেছে বলেই তুমি এখানে আছো। ব্যাপার হচ্ছে এইটাই। এরকমই তোমার সঙ্গে আমার সঙ্গে, আমাদের সকলের সঙ্গে তাই। 51 শক্তিপীঠের মধ্যে অদ্বিতীয় শক্তিপীঠ সৃষ্টির চক্রের মূলাধার আছে এখানে, সৃষ্টি চক্রের মূলাধার আছে এখানে। আর এখান থেকেই মহাভারতের জন্ম হয়েছিল। আমাদের বেদে, পুরাণে, উপনিষদে যতই দেবী দেবতার উল্লেখ আছে, প্রত্যেকটি দেবী দেবতার বাসস্থান এই নীল পাহাড়ে আছে। আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বেদে, উপনিষদে, রামায়ণে, মহাভারতে যতই দেবী দেবতার উল্লেখ আছে, প্রত্যেকটি দেবী দেবতার বাসস্থান এই নীল পাহাড়ে আছে। এখানে চট করে এসে মায়ের পূজা দিয়ে চট করে চলে গেলে কিছুই বোঝা যায় না। এখানে থাকতে হলে কমপক্ষে 10 দিন থেকে যথাশক্তি তথাভক্তি মায়ের সাধন ভজন জপ ধ্যান করলে প্রমাণ পাওয়া যায়। সবথেকে ভালো যদি তুমি 27 দিন এখানে থাকতে পারো, তাহলে নক্ষত্র চরণের শুদ্ধি তুমি প্রাপ্ত হয়ে যাবে। তুমি জানবে না তুমি কি সিদ্ধি প্রাপ্ত করেছো। এখানকার মায়ের মহিমা এরকম। 27 দিন এক নাগাড়ে থাকতে পারলে, এখানে নীল পাহাড়ে 27 দিন অবধি লাগাতার থাকতে পারলে নক্ষত্র চরণের শুদ্ধি প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, যার ফল তুমি আজীবন প্রাপ্ত করতে থাকবে। শুধু এক নাগাড়ে 27 দিন একবার মায়ের কাছে থেকে নিতে পারবে। এখানে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার সবথেকে সঠিক রাস্তা হচ্ছে জপ। যে যত জপ করতে পারে, দেখো সবার হাতে, প্রায় সবার হাতেই মালা আছে। ওটা আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, এখানে মায়ের পরমপ্রিয় জিনিস হচ্ছে মালা জপ। যে যত বেশি মায়ের মালা জপ করবে, সে মাকে ততই নিজের পাশে পাবে। আমি হচ্ছি তারাপীঠের, আমি তারাপীঠ ধামেই থাকি। ওখান থেকে যখন মায়ের কৃপা হয় এখানে মায়ের কাছে চলে আসা হয়। তার মানে তুমি অনেক জায়গায় ঘুরেছো? হ্যাঁ, এরকম আমার প্রায় 17টা শক্তিপীঠে হয়েছে, কয়েকটা শৈবপীঠও হয়েছে, কয়েকটা সিদ্ধিপীঠও হয়েছে। ব্যাস চলছে। মা যখন যেখানে যেমন রাখে তখন সেখানে আমি তেমনই থাকি। এবং এখানে অনেকে যজ্ঞ করছে, মানে বিশেষ ভাবে এখানে অনেক কিছু হয়েছে, আমি অত কিছু বলতে পারছি না। আমার সাথে যে ফ্রেন্ডটা আসছে, মানে বিশ্বনাথ, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই ভাবছি, মানে বললো আমাকে ফোন করে এখানে ওষুধ পাওয়া যায়। একটা রাস্তা ভুলে ঢুকে পড়েছিলাম, মোবাইল চালু ছিল। জিজ্ঞেস করে পুরো রাস্তায় চলে আসলাম। এখানে আরেকটা মন্দির পেলাম, আমি এখানে একটু ভিজিট করবো, মানে ভিজিট করছি অলরেডি। এখানে সিঁড়িতে নিচে নামছি। ওষুধের দোকান তো পেলাম না, জিজ্ঞেস করে আরেকটু খুঁজতে হবে আমাকে। এক পান্ডা এসে ফোন নিয়ে নিল। বুঝলাম আমি ভুল করেছি। ফোন ফেরত পেলেও ভিতরে ঢুকতে দিল না। মনে হলো এটা আমার শিক্ষার একটা দিন। বিশ্বনাথ ফোন করলো এবং বলল মাথা ব্যথা করছে। আমি রাস্তাঘাট চিনি না, তাও বের হলাম। পুলিশ কাকা রাস্তা দেখিয়ে দিলেন। ওষুধ নিয়ে ফিরলাম। ওষুধ না শেষ, যাই হোক ওষুধটা পেলাম। হসপিটাল খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে এখানে খুঁজে পেলাম ফ্রি মেডিকেল ক্যাম্প বলে একটা। ঘরে ফিরলাম, রান্না চলছে। আমি যদিও মাংস খাই না, তবুও সাহায্য করছিলাম। মানে এটা কখনো আশা করিনি যে আমাকে আসার পরে রান্নাও করতে। আর আরেকজন এই যে
বিশ্বনাথ হঠাৎ জোম্যাটো থেকে 240 টাকার ফ্রাইড রাইস অর্ডার করলো। বলে ফেললাম, তুই একটা পূর্ণ নাটক রে ভাই। মানে এই লোক মাংস বানানো হয়েছে ওগুলো ছেড়ে জোম্যাটো থেকে অর্ডার করছে। সকালে ঘুম থেকে উঠে মন্দির ঘুরে নিলাম। তারপরের দিন মানে 27 তারিখ, আজকে আমরা এখানে সকালে উঠেছি, মানে রাত্রে ঘুম হয়েছে মোটামুটি, তার আগের দিন তো ঘুম হয়নি। যাই হোক, ও তো ঘুরলো না, আমি একটু ঘুরেছি, যাই হোক ওটা তো দেখিয়ে নিয়েছো। দাদা এই অ্যাড্রেসটা বলুন একটু, এই রুমটার জন্য কি কি করতে হবে, কোথায় আসতে হবে? বন্ধু গিটার বাজাতে জানে না, তবুও চেষ্টা করছিল। জাস্ট ভিউটা দেখো, একদম অসাম, পুরা অনেক সুন্দর লাগছে। আর এবং এখানে অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে, যদিও আমি জানি না অত একটা, কিন্তু কিছু একটা ফিল হচ্ছে ভিতরে। বিকেলে ভুবনেশ্বরে মন্দিরে ঘুরলাম। মন্দির থেকে বের হলাম, এখন একটু ঘুরবো, ঘোরার পরে তারপরে মানে বের হয়ে যাবো এখান থেকে। 12টা ট্রেন তো, এখন একটু ঘুরবো এবং এখানকার দেখবো আশেপাশের এরিয়াগুলো একটু এক্সপ্লোর করবো। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরী টেম্পলে। ছয়টা 5, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। মানে এখানে দেখলাম অনেক কিছু, শেষ এখানে দেখা। আর কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে, এখন 6:30 বাজে। র্যাপিডো ক্যান্সেল করে হেঁটেই ফিরলাম। যাই হোক, মন্দিরটা আজকে লাস্ট দেখা, আর দেখা হবে না। এখন বাড়িতে চলে যাব, আবার জানি না কবে দেখা হবে। আমরা এখানে গুয়াহাটি স্টেশনের ভিতরে বসে আছি, মানে রেলের জন্য অপেক্ষা করছি। এখন 9:30 বাজে। এখন তো সময় কাটছে না, যদিও আসার সময় অত একটা মনে হয়নি যে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে টাইমটা কাটছে না, মানে স্টেশনে থাকার ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। রাত 11টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ির দিকে রওনা দিলাম। চোখে শুধু স্মৃতি, মনে শান্তি। এই ভ্রমণ এক গল্প, কোনো প্ল্যান ছাড়া শুরু। তবু এক একটা দিন, এক একটা মুহূর্ত আমাকে অনেক কিছু শিখিয়েছে। তুমিও যদি কখনো এমন অপ্রত্যাশিত যাত্রায় যাও, মনে রেখো সব কিছুই সম্ভব, শুধু মনটা খোলা রেখো। দেখি একটু, দেখি পায়ে লাগবে, পাটা সরো। হ্যাঁ, নিউ কুচবিহার কি দেখতে যাস তুই? তো এখানে টোটো নিয়ে নিয়েছি, এখন স্ট্যান্ডে যাবো। এখান থেকে আমি গাড়ি ধরবো আমাদের চান্নাবাড়ি, না হলে মাথাভাঙা গাড়ি ধরে আগ্রাহাটে নেমে যাবো।
হোক বাস থেকে নেমে পড়েছি, এটা নিশিগঞ্জ। নিশিগঞ্জ থেকে এখন টোটোতে যাব। তখন যাওয়ার সময় চান্দামারি ওই আগ্রাহাট দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন নিশিগঞ্জ দিয়ে যাবো। এত সুন্দর প্লার